আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ তাহা গল্প। লেখিকা সাবিলা ছাবি, পর্ব সংখ্যা ২৬। রাতের আকাশটা আগুনে জ্বলা নক্ষত্রের অরণ্য। মাউন্টেন গ্লাস হাউসের পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে শুধু অন্ধকার আর সাগরের তরঙ্গের একটানা গর্জন শোনা যায়। এই পাহাড়ের পাথুরে ঘর পেরিয়ে আজ তিনজন এক বড় অভিযানে বের হবে, জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা একে অপরের দিকে তাকিয়ে সংকেতের অপেক্ষায়। মাউন্টেন গ্লাস হাউসের আলো দূর থেকে ক্ষীণতর হয়ে হারিয়ে যাচ্ছে। আজকের গন্তব্য বেইজিং, চীনের মিস্টার চেনসিং এর ল্যাবে, যেখানে ওয়াংলি আর ডক্টর আর্থার তাদের অপেক্ষায়। জ্যাসপার প্রথমে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সবাই প্রস্তুত তো? সবকিছু ঠিকঠাকভাবে করতে হবে। থারিনিয়াস ছোট্ট হাসি দিয়ে জবাব দিল, আমরা প্রস্তুত প্রিন্স অরিজিন। আলবিরা কাঁধ ছাকিয়ে বলল, তাহলে চলো, আজকের রাতটা হবে আমাদের জন্য পৃথিবীতে সেরা রাত। তিনজনের চোখ এক মুহূর্তের জন্য আকাশের দিকে উঠল, তারপর একসঙ্গে তাদের দেহ ভিন্ন আকার নিয়ে উঠতে শুরু করলো। জ্যাসপারের চেহারা বদলে গেল বিশাল শক্তিশালী সবুজ ড্রাগনের রূপে। থারিনিয়াসের গাঢ় ধূসর রঙের ড্রাগন রূপে রূপালী বিশাল ডানা মেলে, আর আলবিরার রূপালী ড্রাগন শরীরে এক সৌন্দর্যের মূর্তি প্রতীক ফুটে উঠেছে। তারা তিনজন আকাশে উড়ে উঠল, বিশাল ডানা বাতাস কেটে সামনে এগিয়ে যাচ্ছে। সাগরের উপর দিয়ে উড়তে উড়তে তাদের প্রতিটি ডানা ঝাপটায় পানি ছিটকে পড়ছে নিচে। তারা শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটে চলছে। বেইজিং এর প্রান্তে পৌঁছতে খুব একটা সময় লাগে না। দূরের থেকে শহরের আলো ঝলকানি দেখা যাচ্ছে। জ্যাসপার গর্জন দিয়ে তাদের সংকেত দিল, নামার সময় হয়েছে, সবাই সাবধান। তারা তিনজন মাটির কাছাকাছি এসে নিজেদের ড্রাগন রূপ থেকে আবার মানব রূপ ধারণ করলো। তারা দ্রুত রাস্তার পাশে দাঁড়ানো ডক্টর আর্থারের গাড়ির দিকে এগিয়ে গেল। ডক্টর আর্থার ইতিমধ্যে প্রস্তুত, চোখে এক ধরনের রহস্যময় চাহনি। জ্যাসপার সংক্ষিপ্ত কণ্ঠে বলল, সব ঠিক আছে? ডক্টর আর্থার হালকা হাসি দিয়ে জবাব দিল, এখন পর্যন্ত সব পরিকল্পনা মাফিক চলছে। তারা গাড়িতে উঠে বসে। বেইজিং এর আলোয় ঢাকা শহর পেরিয়ে তাদের সামনে অপেক্ষা করছে এক নতুন অধ্যায়, এক রহস্যময় রাতের মিটিং। গাড়িটি ধীরে ধীরে থামল ফিয়োনার বাড়ির সামনে। চারপাশের পরিবেশ ছিল স্তব্ধ, একদম নীরব। পুরো বাড়ি জনমানবহীন, এক অদ্ভুত শূন্যতায় ভরা। বাড়ির সামনের বাগান, যা একসময় প্রাঞ্চল ছেড়ে আজ তা মৃতপ্রায় মনে হচ্ছে। জ্যাসপার, থারিনিয়াস আর আলবিরা একে একে গাড়ি থেকে নেমে এলো। ডক্টর আর্থার তাদের পিছু নিলেন। সামনের গেটে কয়েকজন সশস্ত্র গার্ড আধুনিক যন্ত্রের সাহায্যে তাদের স্ক্যান করলো। প্রতিটি যন্ত্রের ঝিকিমিকি আলো তাদের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করলো। কেউ কোনো আপত্তি তুলল না। জ্যাসপারের চোখে দ্রুত চারপাশ পর্যবেক্ষণ করছিল। সে ফিসফিস করে বলল, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, তবে ভিতরে কি অপেক্ষা করছে সেটা জানা নেই। ডক্টর আর্থার মৃদু কাঁধ ঝাঁকালেন, তার মুখে এক চিলতে চাপা উদ্বেগ। এখানে যা চলছে তা কল্পনার বাইরে। তারা গার্ডদের অনুমতি নিয়ে বাগান পেরিয়ে বাড়ির পেছনের দিকে এগিয়ে গেল। ডক্টর আর্থার একটি ছোট্ট প্যানেলের দিকে এগিয়ে গেলেন। সেখানে একটি পাসকোড ইনপুট করার পর দরজাটি গভীর এক শব্দে খুলে গেল। দরজার ওপাশে ছিল একটি সংকীর্ণ সিঁড়ি, যা গভীরভাবে নিচের দিকে নেমে গেছে। সিঁড়ির প্রতিটি ধাপে তাদের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হচ্ছিল প্রতিটি শব্দ তাদের ধৈর্য পরীক্ষা করছে। নিচে নামতেই তাদের সামনে এক অত্যাধুনিক গবেষণাগার উন্মুক্ত হলো। জ্যাসপার এর আগে যখন এই ল্যাবে এসেছিল তখন গবেষণাগার উপর ছিল, কিন্তু আজকে সিঁড়ির নিচে এই সিক্রেট গবেষণাগার আজকে উন্মুক্ত হলো। গ্লাসে ঘেরা কক্ষের ভেতরে আলো ঝলমল করছে। মেঝে থেকে ছাদ পর্যন্ত নানা ধরনের যন্ত্রপাতি সাজানো। যেখানে ওয়াংলি একটি ডেস্কে বসে গভীর মনোযোগে কাজ করছে। তার হাত দ্রুত চলছিল একটি স্ক্রিনে। মনে হলো সময়ের সাথে প্রতিযোগিতায় নেমেছে। জ্যাসপার চোখ সজাগ হয়ে উঠল, তার কণ্ঠে গভীর অটল। ওয়াংলি কি পরিকল্পনা করছে সেটা এখন জানা দরকার। আলবিরা আস্তে করে বলে, কিছু একটা ঠিক নেই। এই নীরবতার আড়ালে কিছু একটা তো পরিকল্পনা হচ্ছে প্রিন্স। ওয়াংলি তাদের উপস্থিতি অনুভব করলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার প্রতিটি নড়াচড়া ছিল নিখুঁত আর কৌশলগত। মনে হলো তার চারপাশের জগৎ অদৃশ্য। ডক্টর আর্থার আস্তে করে কানে ফিসফিস করে বললেন, সাবধান, কোনো ভুল করা যাবে না। জ্যাসপার এগিয়ে গেল, তার চোখে এক ধরনের শীতল দৃঢ়তা। এই মুহূর্তে ল্যাবের বাতাসে উত্তেজনা আর দ্বন্দ্বের ঝড় বইছে। এই গবেষণাগারে কি চলছে তা আবিষ্কার করা এখন তাদের একমাত্র লক্ষ্য। ডক্টর আর্থারের সাথে জ্যাসপারের আগে সবকিছু পরিকল্পনা করা ছিল। অর্থাৎ জ্যাসপারের হিপনোটাইজের শিকার, তাই জ্যাসপারের নির্দেশ অনুযায়ী সে কাজ করবে। ডক্টর আর্থার দরজার পাশে দাঁড়িয়ে গভীর গলায় বললেন, মিস্টার ওয়াংলি, আমরা এসে গিয়েছি। ওয়াংলি মাথা তুলে তাদের দিকে তাকালো। তার চোখে এক ধরনের আত্মবিশ্বাস আর ঠান্ডা প্রবলতা। মৃদু হাসি দিয়ে বললেন, ভেতরে আসুন সবাই, বসুন।
তারা একে একে বসে পড়ল। চারপাশের পরিবেশ ভারী আর অস্বস্তিকর ছিল। প্রতিটি শব্দ পরিকল্পনা করে উচ্চারিত হচ্ছিল। ওয়াংলি নিজেও তাদের সামনে চেয়ারে বসছেন। তিনি একটু সময় নিলেন, তারপর এক গভীর দৃষ্টিতে জেসপার, আলভিরা আর থার্নিয়াসের দিকে তাকালেন। মৃদু কণ্ঠে বললেন, ওনারা তাহলে আপনার সেই পার্টনার? ডক্টর আর্থার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এরা। লিওন গ্রে জেসপারের দিকে তাকিয়ে তারপর থার্নিয়াসের দিকে ইশারা করে বলল, ড্যানিয়েল ব্ল্যাক। আর আলভিরার পরিচয় বলল, সিরেনা হোয়াইট নামে। পরিচয়ের সময় তিনজনকে অন্য নামে পরিচিত করলো। তাদের আসল পরিচয় গোপন থাকলো। ওয়াংলি তাতে বিন্দুমাত্র অবাক হলো না। তার মুখে সেই এক নিয়ন্ত্রিত অভিব্যক্তি। কিছুক্ষণ নীরব থাকার পর ওয়াংলি সোজাসাপটা গলায় বললেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কাজ দ্রুত শেষ করতে হবে, কারণ আপনারা জানেন ওই ড্রাগনটার ভাই এখন পৃথিবীতে আছে। ও যতদিন আছে ততদিন ঝুঁকি কমবে না। তার ঠোঁটের কোণে এক ধরনের কৌশলী হালকা হাসি ফুটে উঠল। তাই আজ রাতে এথিলিনের সমস্ত শক্তি সঞ্চয় করা কাজ শেষ করতে হবে। আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রেখেছি, আমাদের আর দেরি করা যাবে না। জেসপারের ঠোঁটের কোণে সামান্য টান পড়ল। তার চোখে এক ঝলক রহস্যময় দৃঢ়তা ফুটে উঠল। ভিতরে ভিতরে তার মন অস্থির হয়ে উঠলেও বাইরে থেকে সে ছিল স্থির। তার দৃষ্টিতে চ্যালেঞ্জের আভাস ফুটে উঠল। এর মাঝে এক অবর্ণনীয় নীরবতা ঘিরে ফেলেছিল। হঠাৎ জেসপারের কণ্ঠে শোনা গেল তীক্ষ্ণ জিজ্ঞাসু, মিস্টার চেন সিং কোথায়? ওয়াংলির চোখের কোণে এক ঝিলিক চিন্তার ভাসিয়ে উঠল। ঠান্ডা স্বরে জবাব দিলেন, সে চেয়েছিল ড্রাগনটাকে মুক্ত করতে, তার নাতনিকে ফিরিয়ে আনতে। তার এই উদ্দেশ্যে আমাদের জন্য বিপজ্জনক ছিল, তাই তাকে আটকে রাখা হয়েছে। ওয়াংলির কথা এক মুহূর্তে বাতাসে ভেসে উঠল, আর পুরো ঘরটি যেন ঘুরে দাঁড়িয়েছে এক অদৃশ্য উত্তেজনার সাথে। জেসপারের চোখের কোণে কোনো অনুভূতি ছিল না, শুধু ছিল তীক্ষ্ণ দৃষ্টি, যেটি প্রত্যেকটি শব্দ গভীরভাবে শোষণ করছিল। থার্নিয়াস নিচু স্বরে আলভিরার দিকে ফিসফিস করে বলল, সবকিছু ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু এতটা নির্বিঘ্ন কেন? কোনো ফাঁদ আছে নাকি? দেখতে হবে। আলভিরা গম্ভীর মুখে মাথা নাড়ল। রাতের আবরণে তাদের লক্ষ্য যতই স্পষ্ট হয়েছিল, ততই উত্তেজনার ঘনঘটা ছড়িয়ে পড়ছে চারপাশে। জেসপার পকেটের ভেতর আঙুল চালিয়ে অনুভব করল তার আনা ডিভাইসটি সাইনেট্রিক্স হ্যাক মডিউল, ভেনাসের আধুনিক প্রযুক্তির গর্ব। ছোট্ট হেক্সাগোনাল আকৃতির এই ধাতব চিপটি দেখতে খুবই সাধারণ, কিন্তু এর ক্ষমতা ছিল অপ্রতিরোধ। ধাতব পৃষ্ঠে ভেনাসীয় প্রাচীন চিহ্ন খোদাই করা, যার মাঝখানে এক নীলচে আলো ক্ষীণভাবে জ্বলছিল। ল্যাবের নিরাপত্তা বেষ্টনীর মাঝে বসে থাকা এই ডিভাইসটি ছিল জেসপারের একমাত্র ভরসা। জেসপার ডিভাইসটি পকেটের ভেতর আড়াল করে রাখল। সাইনেট্রিক্স হ্যাক মডিউল অ্যাক্টিভ করার জন্য এটি সঠিক সময় নয়। পরিকল্পনা মাফিক এগোতে হবে। ওয়াংলির কিছু আজ করতে না পারে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ঠোঁটে হালকা হাসি খেলে গেল। এখন তাকে অপেক্ষা করতে হবে সঠিক মুহূর্তের জন্য। ওয়াংলি ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এথেরিয়ানকে সামনে আনার জন্য। ল্যাবের ভেতর ভারী যন্ত্রপাতির আওয়াজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠল। কাচের দেওয়ালে ওপারে দেখা গেল একটি বড় কাচের ধাতব বক্স ধীরে ধীরে উপর থেকে নিচে নেমে আসছে। ভিতরে এথেরিয়ানের অর্ধচেতন অবস্থা শুয়ে থাকা মানব দেহ স্পষ্ট দেখা যাচ্ছে। জেসপারের চোখ এথেরিয়ানের দিকে নিবদ্ধ হলো। এথেরিয়ানের গা নীল রং ধারণ করেছে, তবে হালকা আঁশগুলো নিস্তেজ হয়ে আসে। তার ভেতরে শক্তি শুকিয়ে গেছে। পাশে থার্নিয়াস আর আলভিরা নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তাদের ভঙ্গিমার সতর্কতা। ওরা জানতো যে কোনো মুহূর্তে পরিস্থিতি জটিল হতে পারে। ওয়াংলি গর্বিত ভঙ্গিতে বললেন, এথেরিয়ানের শরীরের শক্তি সম্পূর্ণরূপে সঞ্চয় করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আজকে রাতে আমরা এক নতুন যুগের সূচনা করব। জেসপার ঠান্ডা চোখে ওয়াংলির দিকে তাকালেন। চেয়ারের পেছনে হেলান দিয়ে মৃদু হেসে বললেন, নিশ্চিতভাবে আজকের রাত্রি ঐতিহাসিক হবে, তবে আমাদের কাজটা নিখুঁতভাবে করতে হবে, তাই না? ওয়াংলি তার কথা একমত জানিয়ে সায় দিল। তার পুরো মনোযোগ এখন এথেরিয়ানের দিকে। এই ফাঁকে জেসপার তার পকেটের ভেতর ডিভাইসটি অ্যাক্টিভ করলো। ছোট নীল আলো এক মুহূর্তের জন্য জ্বলজ্বল করে উঠল, আর তৎক্ষণাৎ নিভে গেল। ডিভাইসটি এখন পুরো ল্যাবের সিস্টেমে নিঃশব্দে প্রবেশ করেছে, কোনো অ্যালার্ম না বাজিয়ে। জেসপার জানে ডিভাইসটি ধীরে ধীরে পুরো নেটওয়ার্ক হ্যাক করে ফেলবে, তবে আপাতত তাকে ধৈর্য ধরে থাকতে হবে। তার লক্ষ্য এথেরিয়ানকে মুক্ত করা, আর সেই সুযোগটি তৈরি করতে হবে ঠিক তখনই, যখন ওয়াংলি তার নিজের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত থাকবে। ল্যাবের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। এক মুহূর্তের জন্য চারপাশের সবকিছু স্থির হয়ে গেল। জেসপারের পকেটের ডিভাইসটি তার কম্পন শুরু করেছিল, ঠিক যেন নিজেকে প্রস্তুত করতে। মুহূর্তে ডিভাইসটি সক্রিয় হয়ে পুরো ল্যাবের সিস্টেমে প্রবেশ করলো। কাচের বক্সের ভেতরে রাখা এথেরিয়ানের উপর সুরক্ষামূলক রাসায়নিক আবরণ ধীরে ধীরে তার কার্যকারিতা হারাতে শুরু করলো। গ্লাসের নীল রেখাগুলো দ্রুত নিস্তেজ হয়ে উঠল।
এর সাথে সাথে পুরো ল্যাবের আলো এক ঝলকে জ্বলে উঠে নিভে যায়। হঠাৎ সবকিছু অন্ধকার। ওয়াংলি হতবাক হয়ে গেলেন। এটা কি হচ্ছে? সিস্টেম তো নিখুঁত ছিল। তিনি আতঙ্কে চিৎকার করলেন তার গার্ডের দিকে তাকিয়ে। জেসপার তার সুযোগ কাজে লাগালো। অন্ধকারে তার চোখগুলো সবুজ আভা ছড়িয়ে পড়ল, যা তাকে শিকারের মতো পথ দেখালো। সে এক নিঃশব্দে লাফ দিয়ে ওয়াংলির সামনে উপস্থিত হলো। এবার তোমার পালা। জেসপার গর্জে উঠল, তার ড্রাগনের শক্তি পুরোপুরি উন্মুক্ত করে। থারিনিয়াস আর আলবিরা নিজেদের অবস্থান নিয়ে দ্রুত গার্ডদের সামলাতে শুরু করলো। ওয়াংলি পালানোর চেষ্টা করলো। ওয়াংলি পালানোর জন্য পা বাড়াতে জেসপার ড্রাগনের অসাধারণ গতি দিয়ে তার সামনে এসে দাঁড়ায়। তোমার আর পালানোর পথ নেই, গম্ভীর কণ্ঠে বলল সে। জেসপার এক হাতে মেঝেতে পড়ে থাকা একটি ভাঙা ধাতব টুকরো তুলে নিল। সেটি ছিল ল্যাবের একটি ভেঙে যাওয়া সরঞ্জামের অংশ। সেটি শক্তভাবে ওয়াংলির হাত ধরে পেছনে মোচড়ে দিল। ওয়াংলি যন্ত্রণায় কুঁকড়ে উঠল। থারিনিয়াস, একটু সাহায্য লাগবে, জেসপার নির্দেশ দিল। থারিনিয়াস দ্রুত এসে ল্যাবের একটি ধাতব তার দিকে এনে দিল। এটি ছিল বৈদ্যুতিক তারের একটি মজবুত অংশ, যা জেসপার দ্রুততার সাথে ওয়াংলির কবজি জুড়ে শক্ত করে পেঁচিয়ে বাঁধল। ওয়াংলি ফোঁস করে বলল, তোমরা কিছুই করতে পারবে না। আমি পুরো ল্যাবের নিয়ন্ত্রণে ছিলাম, আর এখন ধ্বংস হয়ে যাবে। জেসপার ঠান্ডা হাসলো। তোমার পরিকল্পনা ধ্বংস হয়েছে ওয়াংলি। এখন কি করে দেখো আমরা কিভাবে তোমার দুঃস্বপ্ন থেকে এথেরিয়ানকে মুক্ত করি। এরপর জেসপার নিশ্চিত করলো বাঁধন এমনভাবে শক্ত করা হয়েছে যে ওয়াংলি 1 ইঞ্চিও নড়তে পারবে না। এদিকে সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে এথেরিয়ানের বন্দি গ্লাস বক্স পুরোপুরি ফেটে গেল। এথেরিয়ানের দেহ নিস্তেজ থেকে ধীরে ধীরে নড়াচড়া শুরু করলো। তার চোখ খুলে গেল। সে মুহূর্তে জেসপার বুঝতে পারলো যুদ্ধ শুরু হয়েছে। জেসপার এক মুহূর্তের জন্য দেরি না করে দ্রুত আর দৃঢ়ভাবে নির্দেশ দিল, এখনই ল্যাব থেকে বের হতে হবে আমাদের। তার কণ্ঠে কোনো আবেগ ছিল না, একেবারে নিঃশব্দ অথচ শক্তিশালী। তার চোখের পলকও ফেলল না। মুহূর্তের মধ্যে সমস্ত পরিস্থিতি বিশ্লেষণ করে নিয়েছে। ডক্টর আর্থার, থারিনিয়াস, আলভিরা সবাই তৎক্ষণাৎ তার নির্দেশ অনুসরণ করলো। দ্রুততার সাথে ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। এই সময় কিছুই আর বদলাবে না। সমস্ত কিছু শেষের দিকে এসে পৌঁছানো হয়ে গিয়েছে। এথেরিয়ানের দুর্বল নিস্তেজ মানব দেহ থারিনিয়াস তার কাঁধে তুলে অদৃশ্য হয়ে যাচ্ছে ল্যাবের প্রতিটি কোণ থেকে। জেসপার ছিল সেই একমাত্র যার নজর সর্বত্র ছিল। তার দৃঢ় মনোভাব আর শারীরিক শক্তি একত্রে কাজ করছে। সে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চায়। কিন্তু একদিকে ওয়াংলি, যিনি এই মুহূর্তে চিৎকার করছে আর হাহাকারের কোনো সীমানা মানে না, আমাকে বাঁচাও, আমাকে ফেলে যেও না প্লিজ। ওয়াংলির গলা কাঁপছে, চোখে দুঃখ আর রাগ। কিন্তু জেসপারের দৃষ্টি তার দিকে একটু তাকানো ভুলে গিয়েছিল। তার চোখে কোনো দয়া বা করুণা ছিল না। তার ভেতর ছিল এক ধরনের গ্ল্যাডিয়েটরীয় মনোভাব, যে জানে শত্রুদের জন্য কোনো জায়গা নেই। ড্রাগন প্রিন্স অরিজিন কাউকে মাফ করে না, এক কঠোর স্বরে বলে উঠল জেসপার। তার কথায় শেষ সিদ্ধান্ত ছিল অনেকটা পাথরের মতো, যে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে আর সময় নষ্ট করতে চাইছিল না। দুনিয়ার সব শত্রু আর দুশ্মনকে এক অবিশ্বাসের দ্রুততা নির্মূল করতে চেয়েছিল। জেসপার আর তার দল ল্যাবের প্রাচীরের দিকে এগিয়ে যাচ্ছিল। চূড়ান্ত বিপদের মুহূর্তে যখন একের পর এক দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, সময় আর খালি ছিল না। শুধুমাত্র এক অবিচল সিদ্ধান্তকে বাস্তবে পরিণত করার মুহূর্ত ছিল। আলভিরা থারিনিয়াসের হাত ধরে দ্রুত চলছিল। তার চোখে এক ধরনের চিন্তা ছিল, কিন্তু এখন কোনো কিছু ভাববার সময় ছিল না। অবশেষে তারা ল্যাব থেকে বেরিয়ে এলো রাস্তায়। এদিকে ল্যাবের ভেতর থেকে একটা তীব্র বিস্ফোরণের মতো শব্দ এলো। পুরো স্থলটি কেঁপে উঠল। জেসপার জানতো তার পরিকল্পনা অনুযায়ী এখন প্রতিটি অংশ পুড়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর যতটুকু প্রয়োজনীয় ছিল তাও বিলীন হয়ে যাবে। যেভাবে ধ্বংস হয়ে যাবে ল্যাব, সেভাবে প্রমাণগুলোও মুছে যাবে। আর সে জানতো এতে একাধিক সমস্যার সৃষ্টি হবে। তবে যেহেতু এর ফলাফল জানানো সম্ভব নয়, তাই সিদ্ধান্ত নেওয়া তাকে বাধ্য করেছিল। ওয়াংলি এখনো চিৎকার করে যাচ্ছে, তার যন্ত্রণা, তার অক্ষমতা সবকিছু ভেঙে পড়েছে। কিন্তু জেসপার, থারিনিয়াস, আলভিরা, ডক্টর আর্থার তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নির্বিঘ্নে চলে যাচ্ছে। তাদের পিছু নিয়ে আর কেউ নেই, শুধু নিঃশব্দ ধ্বংসের পেছনের কাহিনী রয়ে গেল। এথেরিয়ানের অচেতন দেহ গাড়ির উপর রাখা হলো। তার শ্বাস প্রশ্বাস কঠিনভাবে চলছিল। শরীরের এক কোণে দুর্বলতা স্পষ্ট। জেসপার, আলভিরা, থারিনিয়াস আর ডক্টর আর্থার সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে, একে অপরকে দেখে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ করছে। তৎক্ষণাৎ ল্যাবের ধ্বংসবার শেষ যে ঝুঁকি ছিল তাও স্পষ্ট হয়ে গেছে। ডক্টর আর্থার তার সব চিন্তা একত্রিত করে গুরুতর স্বরে বলল, ওর যে অবস্থা, ওর শক্তি নিস্তেজ হয়ে গিয়েছে। ওকে রক্ষা করতে হলে ওর ভিতরে ড্রাগন শক্তি স্থাপন করতে হবে।
তারা সবাই চুপ। কিছুক্ষণ সময় নিল। জ্যাসপারের মনের মধ্যে দ্রুত চিন্তা করতে থাকলো, এই মুহূর্তে যেভাবে সবকিছু বিপর্যস্ত, তেমন পরিস্থিতিতে কি কিছু করা সম্ভব? ল্যাব, যার ভিতর থাকা সকল প্রয়োজনীয় উপকরণ পুরোটাই ধ্বংস হয়ে গেছে। যদি কিছু করতে হয় তবে ভেনাসের ল্যাব ছাড়া আর কোথাও উপায় নেই। থারিনিস মাথা জাগালো, তার মুখে অবিশ্বাসের চিহ্ন। কিন্তু ল্যাব তো আর নেই, আর যেভাবে সবকিছু ছড়িয়ে পড়েছে সেখানে যাওয়া অসম্ভব। ডক্টর আর্থার তখন শান্ত স্বরে বলল, আমি জানি, ওকে আমাদের লন্ডনের ল্যাবে নিয়ে চলো। সেখানে উন্নত প্রযুক্তি রয়েছে যা এথেরিয়ানের শরীরে ড্রাগন শক্তির পুনর্স্থাপন করতে পারবে। জ্যাসপার অবিলম্বে তার সিদ্ধান্তে পৌঁছালো। তার চোখে তীক্ষ্ণ লক্ষ্য ছিল, তবে মনে কিছুটা দ্বিধা। এটা অনেক সময়ের ব্যাপার। যদি আমরা এখন রওনা দিই তাও পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। তখন জ্যাসপার গভীরভাবে চিন্তা করে বলল, আলভিরা, থারিনিয়াস, আমাদের হাতে এখন সময় কম। আমাদের এখন ড্রাগন রূপে লন্ডনে যেতে হবে। অবশেষে যখন সময় ছিল একেবারে কাছাকাছি, জ্যাসপার, থারিনিয়াস আর আলভিরা একসঙ্গে ড্রাগন রূপে পরিণত হলো। তাদের শক্তিশালী ড্রাগন দেহগুলো আকাশের বাজ পড়ল, পৃথিবী কেঁপে উঠল। জ্যাসপার তার বিশাল পিঠে এথেরিয়ানের নিস্তেজ দেহটি নিল, আর থারিনিয়াস তার পিঠে ডক্টর আর্থারকে সতর্কভাবে স্থান দিল। আমাদের দ্রুততার সাথে যেতে হবে, জ্যাসপার বলল। তার তীক্ষ্ণ চোখে অদৃশ্য কোনো সংকেত ছিল। আকাশের বিশালতা তাদের নিয়ে কেমন অদৃশ্য হয়ে গেল। একে একে তারা খুব সতর্কতার সাথে আকাশে উড়তে শুরু করলো। তাদের ড্রাগন দেহগুলো দ্রুত গতি নিয়ে ছুটে চলল। তাদের গন্তব্য ছিল লন্ডন, আর সময় ছিল একেবারে কম। শেষে দীর্ঘ পথ পেরিয়ে তারা ডক্টর আর্থারের ল্যাবের সামনে পৌঁছালো। আকাশের অসীম গতি পৃথিবীর সাথে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যখন তারা আকাশ থেকে মাটিতে নেমে এলো তখন সবকিছু স্থির হয়ে গেল। জ্যাসপার দ্রুত তার ড্রাগন রূপ বদলে মানবরূপে পরিণত হলো। সঙ্গী সহ তাদের রূপান্তরের মধ্যে এক মুহূর্তের জন্য আকাশটা এক অদ্ভুত নীরবতা বিরাজ করলো। একে একে থারিনিয়াস, আলভিরা তাদের ড্রাগন রূপ থেকে মানব রূপে ফিরল। এখানে সবাই নিরাপদ, ডক্টর আর্থার বললেন, তোমাদের চারপাশে শান্তি ফিরিয়ে এনে। তার চোখে ছিল অসীম চিন্তা, কেননা তারা জানতো এই মুহূর্তের পরে অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু তবুও তারা এখন ল্যাবের সামনে এই আশ্রয়ে পৌঁছাতে পেরেছিল, যেখানে তাদের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে রক্তের শক্তি ও জ্ঞানকে কাজে লাগানোর উপর। ডক্টর আর্থার সজাগ পদক্ষেপে বিশাল ল্যাবের দিকে এগিয়ে চলল। তার পদধ্বনিতে ল্যাবের নীরবতা ভঙ্গ হলো। একের পর এক স্বয়ংক্রিয় দরজা খুলে যায়, আর তাদের সামনে উন্মুক্ত হলো এক অবিশ্বাস্য প্রযুক্তির জগৎ। আধুনিক যন্ত্রপাতি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার আর ন্যানো মেশিনের সব মিলিয়ে এক আধুনিক গবেষণাগার, যেখানে ভবিষ্যতের চিকিৎসা ও শক্তির অগণিত গবেষণা চলমান। এথেরিয়ানের অবস্থা একেবারেই শোচনীয়। তার দেহ ছিল থমকে, শক্তি নিঃশেষিত, আর তার রক্ত স্রোত অশক্ত হয়ে পড়েছিল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত, তবে তার মধ্যে কিছু শক্তি এখনো লুকিয়ে ছিল। ডক্টর আর্থার এক মুহূর্তের জন্য পিছনে ফিরে বললেন, এথেরিয়ানকে যদি বাঁচাতে হয় তবে কোনো এক শক্তিশালী ড্রাগনের শক্তি তার মধ্যে প্রবাহিত করতে হবে। এটাই একমাত্র উপায়। জ্যাসপার তার অন্ধকার চোখের গভীর চিন্তায় মগ্ন ছিল। এথেরিয়ানের জন্য একমাত্র উপায় তার দেহে একটি শক্তিশালী ড্রাগনের শক্তি স্থানান্তর করা। তবে সে শক্তি কোথা থেকে আসবে? তার মাথায় একটি দ্রুত চিন্তা আসলো। সে একাধিকবার চেষ্টা করছে, কিন্তু তা কোনোভাবে সহজে সম্ভব নয়। ডক্টর আর্থারের চোখে এক ঝলক আশার আলো দেখা দিল। আমার ল্যাবে উন্নত প্রযুক্তি দিয়ে এটি করা সম্ভব, কিন্তু এটি শুধুমাত্র সঠিক সময় ও শক্তি উৎপাদনের মাধ্যমে সম্ভব। জ্যাসপার কোনো মতে দাঁড়িয়ে তার শরীরের মধ্য থেকে শক্তির তরঙ্গ অনুভব করতে শুরু করলো। তার শরীরে অশান্তি চলছিল, কিন্তু সে জানতো এথেরিয়ানকে বাঁচাতে হলে এখন একমাত্র পথ এটাই। আমি ট্রান্সফার করব, জ্যাসপার গভীর কণ্ঠে বলল। এথেরিয়ানের মধ্যে আমার শক্তি প্রবাহিত করতে হবে। ডক্টর আর্থার দ্রুত সরঞ্জাম আর ন্যানো রোবটগুলো প্রস্তুত করার জন্য নির্দেশনা দিল। তিনি একটি শক্তিশালী বায়ো রিজেনারেশন চেম্বারের দিকে নির্দেশ করেন। এটি ছিল একটি অত্যাধুনিক প্রযুক্তি যা জীবন্ত কোষের পুনর্গঠন করতে পারে। চেম্বারের মধ্যে স্নাতক প্রযুক্তি আর শক্তিশালী সেলুলার মেশিন ছিল, যা অল্প সময়ের মধ্যে শক্তি পুনরুদ্ধার করতে সক্ষম। জ্যাসপার ডক্টর আর্থার আর এথেরিয়ানকে নিয়ে সেই চেম্বারে চলে গেল। জ্যাসপার তার শরীরের শক্তি একত্রিত করতে শুরু করলো। অদৃশ্য শক্তির তরঙ্গ বয়ে যাচ্ছিল তার শরীরের মধ্যে। এথেরিয়ানের শরীরে প্রবাহিত হওয়ার জন্য শক্তির অণুকণা প্রবাহিত একত্র হচ্ছিল। এথেরিয়ানের রক্তে প্রবাহিত শক্তি পেতে একটি বিশেষ বায়ো এনার্জি কন্ট্রোল সিস্টেম ব্যবহার করতে হবে। এখন যন্ত্রপাতিগুলো কাজ শুরু করলো। একটি
ক্রিস্টাল স্পিনার যা শক্তির তরঙ্গ সঞ্চালন করবে। চেম্বারের মাঝখানে উজ্জ্বল হয়ে উঠল। ক্রিস্টালটির মধ্যে আলো পরিবর্তন হতে শুরু করলো, যার ফলে শক্তির তরঙ্গ দ্রুত এথেরিয়ানের রক্তে প্রবাহিত হতে শুরু করলো। এথেরিয়ানের মধ্যে কোষগুলো সংকুচিত হয়ে আবার প্রসারিত হতে লাগলো। তার শরীরের মধ্যে শক্তি রূপান্তর শুরু হলো। জ্যাসপার তার দিকে হাত বাড়িয়ে দিল, আর তার ড্রাগন শক্তি সরাসরি এথেরিয়ানের ভিতরে প্রবাহিত হতে লাগলো। এতে শক্তি তরঙ্গ একাধিক কোষের মধ্যে প্রবাহিত হতে শুরু করলো, আর তার শক্তি বৃদ্ধি পেতে থাকলো। কিন্তু এক্ষেত্রে সমস্যা ছিল, এথেরিয়ানের শরীর যতই শক্তি গ্রহণ করুক, তার নিজস্ব শক্তির পরিমাণ এখনো অনেক কম ছিল, তাই সঠিক সমন্বয় প্রয়োজন ছিল। ডক্টর আর্থার একটি বিশেষ মেশিন ব্যবহার করলেন, যা এথেরিয়ানের শরীরের প্রতিটি কোষের সঙ্গে সঙ্গতি রেখে শক্তির ট্রান্সফার প্রক্রিয়া শুরু করলো। মেশিনের ভেতর থেকে একটি আলোকিত তরঙ্গ এথেরিয়ানের দেহের কোষগুলোতে প্রবাহিত হতে শুরু করলো। তার রক্তে দ্রুত ন্যানো রোবটগুলি প্রবাহ বৃদ্ধি পেল, যা শক্তির সঙ্গে তার শরীরে বিকিরণ আর পুনর্গঠন প্রক্রিয়া শুরু করলো। এই প্রক্রিয়া চলাকালীন ড্রাগনের শক্তির ক্রিস্টালগুলি কন্ট্রোল করছিল শক্তির সঞ্চালন। একে একে তারা শক্তির সম্পূর্ণ ধারায় প্রবাহিত হয়ে এথেরিয়ানের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যে এথেরিয়ানের শরীরের মধ্যে শক্তিশালী চাঞ্চল্য সৃষ্টি হতে লাগলো। জ্যাসপার ধীরে ধীরে মনোযোগীভাবে শক্তি সঞ্চালন করছিল। তার হাত দিয়ে শক্তির তরঙ্গ প্রবাহিত হচ্ছিল, আর এথেরিয়ান গভীর নিঃশ্বাস নিল। তার শরীরে শক্তির অনুভূতি ফিরে আসছিল, তার রক্ত আর উত্তেজিত হচ্ছিল, আর তার স্নায়ুতন্ত্র আবার সচল হচ্ছিল। এভাবে জ্যাসপার শক্তি স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন করলো, আর তাকে নতুন শক্তি দান করলো। এথেরিয়ান ধীরে ধীরে চোখ খুলল। প্রথমে তার চারপাশে সবকিছু ঝাপসা লাগলো, তবে আস্তে আস্তে দৃশ্যগুলো পরিষ্কার হতে শুরু করলো। তার শরীরে শক্তি ফিরে আসছিল, কিন্তু একেবারে প্রাকৃতিকভাবে নয়। একটি অন্য শক্তির ধারা সে অনুভব করলো। কিছু একটা পরিবর্তন হয়েছে, কিন্তু তার শরীরে এখন অস্থিরতা বিদ্যমান। ডাক্তার আর্থার, যিনি এথেরিয়ানের দিকে নিবদ্ধ ছিলেন, স্নিগ্ধ কণ্ঠে বললেন, তুমি এখন ভালো আছো, কিন্তু তোমার শরীর এখন একেবারে সুস্থ হয়নি। তোমাকে আরো কিছুদিন ড্রাগন রূপে ফিরে যেতে বিরত থাকতে হবে, অন্যথায় তোমার শক্তি আবার নিঃশেষিত হয়ে যেতে পারে। এথেরিয়ান মাথা নাড়ল। সে বুঝতে পারছিল, যদিও তার শক্তি ফিরে এসেছে, তবুও পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে। তার শরীরের প্রতিটি কোষে নতুন শক্তি প্রবাহিত হয়েছিল, কিন্তু তা স্থায়ী করতে তাকে আরো কিছু সময় দিতে হবে। এদিকে জ্যাসপার তার শক্তির অতিরিক্ত প্রবাহের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছিল। তার শরীর ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছিল। সে জানত যে এথেরিয়ানের শরীরের শক্তি স্থানান্তরিত করা সহজ নয়, আর নিজেকে অনেক বেশি ক্ষতি করে ফেলেছে। তার গা হালকা ছিল, তবে মাথা অদ্ভুত ঝাপসা অনুভূতি হচ্ছিল। চারপাশটা ঘুরে চলে যাচ্ছে, শরীরে প্রচন্ড তাপ অনুভব হচ্ছিল। তার নিজের শক্তি নিজেকেই ধ্বংস করে ফেলছে। এটা ঠিক নয়, জ্যাসপার নিজেকে বলতে থাকলো। আমি ঠিক আছি, কিন্তু সে শব্দ শেষ করতে পারল না। তার শরীরের প্রতিটি অঙ্গ একে একে কাজ করা বন্ধ করে দিচ্ছিল। জ্যাসপার ল্যাব থেকে সিঁড়ি বেয়ে ল্যাবের ছাদে চলে গেল। সেখানে হালকা বাতাস তাকে স্বস্তি দিতে চাইছিল। ছাদে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকালো। পৃথিবী আর আকাশ এক মুহূর্তে একত্রিত হয়ে গিয়েছিল, আর জ্যাসপার বুঝতে পারছিল তার শরীরের মধ্যে দুর্বলতা তাকে বড্ড বেশি জর্জরিত করছে। প্রচন্ড গরম অনুভূতি হচ্ছে। ঘূর্ণায়মান মাথা নিয়ে সে অস্থিরভাবে নিঃশ্বাস নিল। তার পিঠের সমস্ত মাংস ক্লান্তিতে ঝুলেছে, আর তার মাথার মধ্যে পেঁচানো অনুভূতিটি বাড়ছিল। ছাদের প্রশান্ত পরিবেশে জ্যাসপার এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে গেল। তার শরীরের অস্বস্তি, মাথার ঘূর্ণন সবকিছু কিছুটা হলেও থেমে গেল। সে একটু করে শান্তি খুঁজছিল, আর হঠাৎই সেখানে তার সামনে এক অসম্ভব দৃশ্য ঘটল। কোথা থেকে যেন ছোট্ট এক পাখি উড়ে এসে তার হাতের তালুর মধ্যে স্থির হয়ে দাঁড়ালো। পাখিটি এতই ছোট ছিল যে এক টুকরো রেশমের মতো, অত্যন্ত নরম, প্রায় স্বচ্ছ। জ্যাসপার ঠিক বুঝতে পেরেছিল না কিভাবে এই পাখি তার কাছে এসেছে, কিংবা এর বিশেষত্ব কি। পাখির ছোট্ট রত্নের মতো, যা পৃথিবী থেকে সরাসরি তার হাতে এসে পড়েছিল। অদ্ভুতভাবে রঙিন পলকগুলো কিরকম আলোকিত হয়ে উঠছিল, মনে হলো আকাশের তারাদের আলো তার শরীরে ফুটে উঠেছে। জ্যাসপারের অনুপস্থিতি টের পেয়ে তখনই আলবিরা ধীর পদক্ষেপে ছাদে প্রবেশ করলো। তার মুখে এবার তীব্র আগ্রহ। জ্যাসপারের হাতে পাখিটিকে দেখে বিস্মিত স্বরে বলল, প্রিন্স অরিজিন, এটা তো সেই পাখি, পৃথিবীর সব থেকে ছোট পাখি, হামিং বার্ড। জ্যাসপার অবাক হয়ে হাতের তালু আরেকটু উঁচু করে ধরলো। পাখিটি আরো স্পষ্টভাবে দেখতে পেল। তার চোখে এক অদ্ভুত মুগ্ধতা ভর করলো। এই ক্ষুদ্র জীবটি পৃথিবীর এক কোণায় এত ছোট, অথচ এত সুন্দর। জ্যাসপারের চোখের সামনে মুহূর্তের মধ্যে একটি দৃশ্য ভেসে উঠল, যা তার মনকে গভীরভাবে স্পর্শ করছিল।
সে মনে মনে বিড়বিড় করলো সেই দিনটি যেদিন প্রথমবার ল্যাবের ভেতরে ফিওনার সামনে সে তার ড্রাগন রূপে উপস্থিত হয়েছিল। ফিওনা তখন তার সামনে ছিল ঠিক যেমন একটি হামিং বার্ড, ছোট্ট, কোমল আর রেশমের মতো নরম। ফিওনা তখন তার কাছে এই ছোট্ট পাখির মতো মনে হয়েছিল, কোমল, মিষ্টি আর এতটাই ছোট যে তাকে হাতের তালুতে ধরে রাখা সম্ভব মনে হয়েছিল। তবে সেদিন তার ভেতরে রাগ আগুন জ্বলছিল। সে ফিওনাকে কেবল প্রতিশোধের মাধ্যম হিসেবে দেখছিল, একটা পাখি যা সহজে বন্দি করা যায়। কিন্তু আজ এই মুহূর্তে জ্যাসপারের মনে হলো সেই পাখির জায়গা এখন ফিওনা রয়েছে তার হাতের তালুর ভেতরে। এই মেয়ে কেমন করে এত গভীরভাবে তার মন আর ইন্দ্রিয়কে আন্দোলিত করে ফেলল। জ্যাসপার নিঃশব্দে চোখ দুটি বন্ধ করলো। অন্তরালের গভীরে তার স্মৃতির ভেতর ভেসে উঠল এক কাল্পনিক মুহূর্তের চিত্র। ড্রাগন রূপে নিজের বিরাট শরীর, শক্তিশালী অবয়ব, তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট নাজুক ফিওনা। সেই ছোট্ট মেজার উপস্থিতি তাকে প্রথমবারের মতো নিজের শক্তির ভার অনুভব করিয়েছিল। তার মন এই স্মৃতির ভারে হারিয়ে গেল। কিভাবে ফিওনা তার দিকে তাকিয়েছিল, ভয় নয়, বরং এমন এক জেদার কোমলতা মেশানো দৃষ্টিতে যা ড্রাগনের তীব্র দহনেও অনড় থাকতে পারে। জ্যাসপারের বুকের ভেতর হঠাৎ ভারী অনুভূতি জন্মালো। সেই মেয়েটি, তার হামিংবার্ড, যার কোমলতা তার রক্তে প্রবাহিত অগ্রাসী ঝড়কে শান্ত করেছিল। নিজের গভীর মনোভাব আর আকাঙ্ক্ষার জলে আটকে গিয়ে সে নিঃশব্দে ফিসফিস করলো, আমার হামিংবার্ড। তার কণ্ঠে এমন এক আকুতি মিশে গেল যে এই কথাগুলো বলতে গিয়ে সে নিজেকেও ধরে রাখতে পারছে না। এই মেয়ে, যে তার রাগের আগুনে পুড়ে যাওয়ার একান্ত শীতল ছায়া, তাকে এত গভীরভাবে কিভাবে নিজের অন্তরালে স্থান দিয়েছে। তার মুখের কোণে এক ক্ষীণ হাসি ফুটে উঠল, একটা কষ্টের হাসি। ফিওনা তার শক্তির বিপরীত মেরু, তার আদম্য হৃদয়ের প্রথম পরাজয়। আলভিরা হতভম্ব হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল, তার চোখে অবিশ্বাস স্পষ্ট। যেখানে জ্যাসপারের দুর্বল হয়ে পড়া উচিত, সেখানে সে এই ছোট্ট পাখিকে দেখে এত খুশি হচ্ছিল আর অদ্ভুতভাবে বিড়বিড় করছিল। প্রিন্স, আলভিরা শেষ পর্যন্ত বলল, আপনার তো মনে হয় শরীর খারাপ লাগছে, আমাদের এখন রওনা দেওয়া উচিত। জ্যাসপার ধীরে ধীরে পাখিটির দিকে চোখ রেখে বলল, হ্যাঁ আলভিরা, ঠিক বলেছ, তুমি যাও, আমি আসছি। আলভিরা এক মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে ছাদ থেকে নেমে গেল। জ্যাসপার নরমভাবে পাখিটিকে উড়িয়ে দিল, আকাশে তার স্বাধীনতা উপহার দিল। একটা মৃদু হাসি ফুটে উঠল তার মুখে, দুর্বলতায় ভারী হয়ে থাকা শরীর সত্ত্বেও। সে আরেকবার আকাশের দিকে তাকালো, যেখানে কিছু খুলছিল। তারপর নিজেও ধীরে ধীরে ছাদ থেকে নেমে এলো। এথেরিয়ান অবশেষে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। এখন সে দাঁড়িয়ে আছে, তার ধূসর নীল চোখ জোড়া এখনো ক্লান্তির মৃদু ছাপ। আলভিরা আর থারেনিয়াস ওর দিকে এগিয়ে গেল। অনেক দিনের এক অনিশ্চয়তার পরে তাদের প্রিয় বন্ধুকে ফিরে পেয়েছে। থারেনিয়াস ওকে শক্ত করে জড়িয়ে ধরল, আর আলভিরা তার পিঠে এক বন্ধুত্বপূর্ণ চাপড় দিয়ে বলল, অবশেষে তোকে ফিরে পেলাম রিয়ান। ভেনাসে ওদের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেটি এই মুহূর্তে আরো গভীরভাবে প্রকাশ পেল। এথেরিয়ানের কালো চুল ছড়িয়ে হালকা আকাশি লেয়ারগুলো অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছিল। ওর ভিতরে জমে থাকা জীবন শক্তি নতুন প্রকাশ। তার বাদামি চোখ জোড়া নিঃশব্দে এক ক্লান্ত কিন্তু তৃপ্তিমাখা হাসি ফুটিয়ে তুলল। এই দৃশ্যটি তাদের জন্য এক নীরব প্রতিজ্ঞার মতো, যে যাই হোক না কেন তারা একে অপরের আশেপাশে থাকবে, সারা জীবন সমস্ত সংকটের মুখোমুখি হবে। জ্যাসপার ল্যাবে পা রাখতে তার চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। তার সামনে এথেরিয়ান দাঁড়িয়ে আছে, অনেকটা সুস্থ। এথেরিয়ান জ্যাসপারকে দেখে মুগ্ধ কণ্ঠে বলল, জ্যাসু ভাইয়া, আর পরম আবেগে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। জ্যাসপার আলগোছে পিঠে হাত রেখে শান্ত গলায় জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস এখন? এথেরিয়ানের নীল চোখে এক চিলতে হাসি ফুটল, হ্যাঁ ভাইয়া, আমি ঠিক আছি, পুরোপুরি ঠিক আছি, কিন্তু তুমি আমাকে বাঁচাতে নিজের শক্তি দিয়ে দিলে, তুমি তো দুর্বল হয়ে পড়েছ। জ্যাসপার ঠোঁটে এক মৃদু হাসি এনে বলল, তোর ভাই কি তার ভাইকে মরতে দেবে? তুই ঠিক আছিস, সেটাই আমার কাছে সবচেয়ে বড় তৃপ্তি। ড্রাকোনিস তোকে এভাবে সুস্থ থেকে কতটা খুশি হবে ভাবতে পারছিস? আলভিরার কণ্ঠ শোনা গেল পেছন থেকে, হ্যাঁ প্রিন্স, কিন্তু আমাদের এখন এখান থেকে রওনা দেওয়া উচিত। জ্যাসপার একটু গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, ঠিক বলেছ। জ্যাসপার ডক্টর আর্থার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বিনয়ের সঙ্গে বলল, আপনাকে ধন্যবাদ ডক্টর আর্থার, আপনার সাহায্য ছাড়া আমার ভাইকে উদ্ধারের মিশন সফল করা অসম্ভব হতো। যদিও ডক্টর আর্থার জ্যাসপারের হিপনোটাইজের প্রভাবের অধীনে ছিল, তবুও জ্যাসপার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলল না। আলভিরা আর থারেনিয়াস নীরবে একপাশে দাঁড়িয়েছিল, মুহূর্তটির গুরুত্ব অনুভব করছিল। কোনো জবাব না দিয়ে ডক্টর আর্থার স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মনে হলো তার কৃতকর্মের স্মৃতি আর কোনো অনুভূতিকে ছাপিয়ে গেছে।
জেসপার একবার চোখ বুলিয়ে আশপাশের প্রযুক্তি সজ্জিত ল্যাবের দিকে তাকালো, তার প্রতিটি কোণ মনে রাখার চেষ্টা করলো। তারপর একসঙ্গে সবাই ল্যাব ছেড়ে বেরিয়ে পড়লো, এক নতুন অধ্যায়ের দিকে অগ্রসর হলো। রাস্তায় সবাই ধীরে ধীরে হাঁটছিল, তাদের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব এখান থেকে দূরে সরে যাওয়া। এথেরিয়ান ছাড়া বাকিরা ড্রাগন রূপে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আলভিরা থারিনিয়াস একে একে বিশাল ড্রাগনে পরিণত হলো। তাদের ডানার ছায়া পথের উপর পড়তে শুরু করলো। কিন্তু ঠিক তখনই জেসপার ড্রাগন রূপ ধারণ করার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। থারিনিয়াস আর আলভিরা সঙ্গে সঙ্গে মানব রূপে ফিরে এলো। এথেরিয়ান দ্রুত দৌড়ে এসে জেসপারকে জাপটে ধরে রাখলো, তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। জাসু ভাইয়া, ওঠো, তুমি কি শুনতে পাচ্ছ? এথেরিয়ানের গলায় ভয় ফুটে উঠলো, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আলভিরা নিচু হয়ে জেসপারের পালস পরীক্ষা করে নিল, বলল, প্রিন্সের অবস্থা ভালো মনে হচ্ছে না, আমরা এখন কে দেরি করতে পারবো না। থারিনিয়াস গম্ভীর কণ্ঠে বলল, আমি প্রিন্সকে নিয়ে যাই। এথেরিয়ান, তুই আলভিরার পিঠে ওঠ, আমাদের এখনই উঠতে হবে। এথেরিয়ান আর আলভিরা একসঙ্গে জেসপারকে ধরে টেনে তুলল। তার শরীর নিথর, ভারী হলেও তারা কোনোভাবে তাকে মাটিতে পড়ে থাকতে দিতে রাজি নয়। ক্লান্ত হাত দুটো তুলে নিয়ে সাবধানে থারিনিয়াসের গলা জড়িয়ে দিল এথেরিয়ান। থারিনিয়াস ধীরে ধীরে ড্রাগন রূপ ধারণ করলে, বিশাল ডানা ছড়িয়েছে, শক্ত পায়ে দাঁড়ালো। জেসপার তার পিঠে নিস্তেজভাবে পড়ে রইল, একমাত্র থারিনিয়াসের শক্ত ডানা তার ভরসা। আলভিরা দ্রুত নিজের ড্রাগন রূপ নিল, তার রূপালী রঙের ডানা ঝলমল করে উঠল চাঁদের আলোতে। এথেরিয়ান তার পিঠে উঠে শক্ত করে আঁকড়ে ধরল, কোনোভাবেই যেন পড়ে না যায়। চল, থারিনিয়াস গভীর কণ্ঠে বলল। আকাশে একসঙ্গে ডানা মিলে উড়ল তারা। বাতাস তাদের ডানার ঝাপটানি সমুদ্রের তীরে পৌঁছালো। বিশাল নীল সমুদ্রের উপর দিয়ে তারা ছুটে চলল, সময় তাদের পেছনে ধাওয়া করছে। আলভিরার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। এথেরিয়ানের মুখে গভীর সংকল্প, আর থারিনিয়াস সে জেসপারকে তার পিঠে আগলে রেখেছে, মনে হচ্ছে নিজের জীবনের থেকে মূল্যবান কিছু বহন করছে। আলভিরা আর থারিনিয়াস ধপাস করে পাহাড়ের মাটিতে পড়ার পর তারা তৎপর হয়ে উঠল। নিস্তেজ জেসপারকে হাত ধরে পাহাড় পথ থেকে নামালো। ভোরের আলো পাহাড়ের শিকড় ছুঁয়ে যাচ্ছিল। পাহাড়ে কম্পনের শব্দ হতে অ্যাকোয়ারা আর ফিওনা বুঝে গেল তারা ফিরে এসেছে। অ্যাকোয়ারা তখনই লিভিং রুমে পৌঁছে গেল, কিন্তু ফিওনা নিজের কক্ষে। পাহাড়ের ভূমি কাঁপিয়ে আগমন বুঝে অ্যাকোয়ারা দ্রুত বাইরে গেল। জেসপারকে সেই অবস্থায় দেখে তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল, তবে এথেরিয়ানকে দেখে তার চোখে এক ঝলক স্বস্তির ছাপ ফুটে উঠল। এথেরিয়ান দৌড়ে এসে তৎক্ষণাৎ অ্যাকোয়ারাকে জড়িয়ে ধরেছে। তার ক্লান্ত চোখে আর ভাঙা কণ্ঠের মধ্যে ছিল এক তীব্র আনন্দ। সে বুঝতে পেরেছে যে এই দুঃস্বপ্নের পথ পেরিয়ে তারা সবাই নিরাপদে ফিরেছে। সবাই মিলে জেসপারকে গ্লাস হাউসে নিয়ে গেল। ক্লান্ত আহত জেসপারকে বিছানায় শুইয়ে দেওয়ার সময় সবাই নীরব ছিল। তাদের চোখে ছিল উদ্বেগের ছায়া, কিন্তু হৃদয়ে ছিল আশার ক্ষীণ আলো। থারিনিয়াস আর এথেরিয়ান দেরি করল না। জেসপারকে শুইয়ে দিয়ে দুজন দ্রুত ল্যাবের দিকে রওনা দিল। তাদের লক্ষ্য একটাই, ড্রাকনিসের সঙ্গে যোগাযোগ করে এই পরিস্থিতির সমাধান খুঁজে বের করা। আলভিরা দৃঢ় কণ্ঠে অ্যাকোয়ারাকে নির্দেশ দিল, তুমি সেই ভেষজ ঔষধটি তৈরি করতে শুরু করো। তবে আজ এই ঔষধ কাজ করবে কিনা তা জানি না, তবু চেষ্টা করা দরকার। অ্যাকোয়ারা মাথা নেড়ে তৎক্ষণাৎ নিজের কাজে লেগে গেল। আলভিরা একটু দাঁড়িয়ে থেকে চারপাশে তাকালো, নিশ্চিত হতে চাইছে আর কিছু বাকি নেই। এরপর সে দ্রুত ফিওনার কক্ষের দিকে রওনা দিল। ফিওনা তখন বিছানায় চুপচাপ হয়ে শুয়েছিল। দরজা খুলে আলভিরা ভেতরে ঢুকতে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, এই মেয়ে, শোনো। ফিওনা চমকে উঠে বসে জিজ্ঞাসা চোখে তাকালো। আলভিরা এক মুহূর্তে থেমে বলল, প্রিন্সের কক্ষে যাও, আমি ল্যাবে যাচ্ছি। হাউজে এই মুহূর্তে আর কেউ নেই, উনি কক্ষে একা, তার শরীর মোটেও ভালো না, ওনার পাশে থাকার কারো দরকার। ফিওনার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল। এক মুহূর্ত অপেক্ষা না করে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আলভিরা তৎক্ষণে কক্ষ থেকে বেরিয়ে ল্যাবের দিকে পা বাড়িয়েছে। ফিওনা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে জেসপারের কক্ষে পৌঁছালো। জেসপারের কক্ষে প্রবেশ করতেই তার চোখে পড়লো জেসপার বিছানায় শুয়ে অচেতন, কপালে ঘামের বিন্দু, তার শরীর একদম দুর্বল হয়ে পড়েছে। ফিওনার মনটা ভীষণভাবে চিড়চিড় করে উঠল। সতর্ক পায়ে এগিয়ে এসে ফিওনা ধীরে সুস্থে জেসপারের পাশে বসে। ফিওনার নিঃশব্দ এক দৃষ্টি ফেলল জেসপার অবচেতন মুখের উপর। চাঁদের আলো তার কক্ষের মৃদু ল্যাম্পশেড হালকা সোনালি আভা মিশে তার মুখ আরো মলিন, আরো ক্লান্ত মনে হচ্ছিল। সেই অচেতন অবস্থায় জেসপারের মুখে যে এক গভীর ধরনের অবস্থা, মনে হচ্ছে সে পৃথিবী থেকে দূরে চলে গেছে। ফিওনার হৃদয়ে আরো অস্থির হয়ে উঠল। ফিওনার মন আর শরীর এক অদ্ভুত আকর্ষণে আবদ্ধ হয়ে পড়ল। জেসপারের শারীরিক অবস্থা দেখে, তার অচেতন মুখ দেখে
মনে এক অজানা জিজ্ঞাসা জেগে উঠল। সেই দিনটি মনে পড়ল যখন জেসপার অসুস্থ ছিল আর তার চুমুতে সুস্থ হয়ে উঠেছিল। তখন সে জানতো না কি ঘটেছিল, কিন্তু আজ সব কিছু স্পষ্ট হয়ে উঠেছিল। ফিওনা তার হৃদয়ের গভীর অনুভূতির দিকে তাকালো। কোনো অদৃশ্য টান তাকে এই মুহূর্তে একদিকে পরিচালিত করছে। সে জানতো একমাত্র এই চুমু সম্ভবত তাকে সুস্থ করে তুলবে, আর কিছু নয়। তার অস্থির হাতে সে ধীরে ধীরে জেসপারের মুখের কাছে চলে এসে বসলো। চোখে কিছু ছিল, কিছু অনির্দেশিত কিন্তু প্রগাঢ়। তখন এক নিঃশব্দ শক্তিতে বাধা পড়া তার ঠোঁট আস্তে করে জেসপারের ঠোঁটের দিকে এগিয়ে গেল। এটা ছিল এক মুহূর্তের সিদ্ধান্ত, কোনো সন্দেহ বা দ্বিধা ছাড়া। তার অজান্তে হৃদয়ের তাগিদে সে জানতো এটাই একমাত্র উপায়। ফিওনা জেসপারের ঠোঁট জোড়ার সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। অতি ক্ষুদ্র এক মুহূর্তের জন্য পৃথিবী থেমে গিয়েছিল। তার মুখ থেকে নিঃশব্দ একটি শ্বাস প্রশ্বাস বের হলো, আর সেই শ্বাসে কোনো এক অজ্ঞাত শক্তি ছিল। এটি ছিল না এক সাধারণ চুমু, এটি ছিল এক অদৃশ্য যোগসূত্র, এক অপ্রত্যাশিত সংযোগ যা ফিওনার শরীরের ভিতর থেকে বেরিয়ে এসে জেসপারের শরীরে প্রবাহিত হচ্ছিল। এটি ছিল এক ধরনের মেলবন্ধন, যা তার কোষের ভিতর বায়োকেমিক্যাল প্রবাহ ছড়িয়ে পড়ছিল। এই শক্তি এক ধরনের জীবনদায়ী তরঙ্গ হয়ে জেসপারের শিরায় প্রবাহিত হতে শুরু করলো। ধীরে ধীরে জেসপারের চোখের পাতা কাঁপতে শুরু করলো। তার দেহের প্রতিটি কোষ নতুন করে সচল হয়ে উঠছিল। তার শরীরের শক্তি ফিরছিল। ফিওনা খুব অল্প সময়ের জন্য হলেও অনুভব করলো যে কিছু অসম্ভবভাবে জাদুকরি ঘটছে, আর তা তার নিজের চুমুর মাধ্যমেই। জেসপার একটু একটু করে চোখ খুলল। তার মুখে এক গভীর অনুভূতি ফুটে উঠল। জেসপারের চোখের পাতা ধীরে ধীরে সরে গিয়ে তার গভীর অলিভ গ্রিন চোখ দুটো ফিওনার দিকে তাকালো। সেকেন্ডের মধ্যে সময় থেমে গেল। তাদের দৃষ্টি একে অপরের মধ্যে আটকে গেল। ফিওনার বুকের ভিতর অস্বস্তির সঙ্গে এক অজানা টান উঁকে দিল। ফিওনা নড়তে চাইলে উঠে যাওয়ার প্রস্তুতি নিল। তার শরীরের প্রতিটি কোষে উত্তাপ ছড়িয়ে পড়ছে। কিছু একটা হচ্ছিল যা সে বুঝতে পারছিল না, কিন্তু তা সত্ত্বেও তার মন কোনোভাবেই থামছিল না। জেসপারের চোখ ধীরে ধীরে এক অন্ধকার টান ফুটে উঠল। তার হাত ফিওনার চুলের মুঠি আঁকড়ে ধরে তাকে আরো কাছে টেনে নিল। তার কানের কাছে আবেশী কণ্ঠে জেসপার বলল, হামিংবার্ড, আরো বায়োকেমিক্যাল লাগবে আমার। এরপর তার ঠোঁট ফিওনার ঠোঁটে আঁচড়ে পড়ল, প্রথমে খুব ধীরে, এক ধরনের অপ্রত্যাশিত কোমলতা নিয়ে। তারপর এক মুহূর্তের মধ্যে চুম্বনটা গাঢ় হয়ে উঠল। ফিওনার শ্বাস আটকে গেল। তার শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জমে গিয়েছিল, আর তার মধ্যে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়েছিল। সারা দুনিয়া কেমন থমকে গিয়েছিল। আর শুধুমাত্র এই চুমু, এই স্পর্শ, এই টান একমাত্র সত্য হয়ে উঠল। জেসপারের এক হাত ফিওনার কোমর থেকে পিঠ পর্যন্ত বিচরণ করে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে তার স্পর্শ আরো গভীর থেকে তীব্র হয়ে উঠল। ফিওনার শরীর শিহরণে কাঁপছিল। তার সমস্ত অনুভূতি একসঙ্গে জাগ্রত হয়ে উঠল। জেসপার তার চুল আরো শক্ত করে মুঠো চাপা দিল। তাকে আরো কাছে টানতে চাইলে ফিওনার ঠোঁটের মধ্যে এক তীব্র চুম্বন রেখে নিজের সবকিছু উজাড় করে দেয়। জেসপার তার ঠোঁটগুলো ফিওনার ঠোঁটের আরো গভীরভাবে স্থির করে ধীরে ধীরে নিজের ঠোঁটের গহ্বরে ফিওনার জিভকে টেনে নিল। তাদের শ্বাস একে অপরের সাথে মিশে গেল। তার জিভ ধীরে ধীরে ফিওনার জিভের সাথে মিলে গেল। এক অদ্ভুত অনুভূতিতে ভরিয়ে দিল তাদের দুজনকে। তাদের ঠোঁট আর জিভ একে অপরকে শুষে নিতে লাগলো। ফিওনার শরীর এক অস্বাভাবিক উত্তাপ বেরিয়ে আসলো। তার শ্বাস দ্রুত হতে লাগলো। তার চোখ বন্ধ হয়ে গেল। জেসপার আরো গভীরভাবে তার ঠোঁটগুলো ফিওনার ঠোঁট শোষণ করতে শুরু করলো। জেসপারের তীব্র আবেগ আর নিয়ন্ত্রণে ছিল না। আকর্ষণ আর আবেগের এক গভীর ঢেউয়ে ভেসে গিয়ে জোরে কামড়ে ধরলো ফিওনার নিচের ঠোঁট। ব্যথায় ফিওনার শ্বাস ভারী হয়ে উঠল। ফিওনার ঠোঁটের উপর তার স্পর্শ আগুনের মতো। প্রতিটি কামড়ে এক নতুন উত্তাপ ছড়িয়ে পড়ছিল। জেসপার, যে কখনো এতটা উন্মুক্ত হয়নি, আজ ফিওনার প্রতি এক অবিরাম আকর্ষণে আটকে গেছে। একবারা ধীরে ধীরে করিডোর দিয়ে হেঁটে জেসপারের কক্ষের সামনে এসে দাঁড়ালো। দরজাটি স্লাইডিং হয়ে খুলে যেতে ভিতরের দৃশ্য দেখে একবারা চোখ মুহূর্তে বিস্ময় বড় হয়ে গেল। তার দৃষ্টিতে স্পষ্ট ফুটে উঠেছিল। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবী থেমে গিয়েছে। তবে নিজের চেতনা ফিরে পেতে সময় লাগেনি। একবারা জানে যদি এই দৃশ্য কেউ দেখে ফেলে, বিশেষ করে আলভিরা, তবে তা ফিওনার জন্য বিপজ্জনক হতে পারে। তার মন ছটফট করতে লাগলো, কিন্তু কি করবে তা বুঝে উঠতে পারছিল না।
কক্ষে প্রবেশ করার সাহস তার হলো না। এই দৃশ্যের মাঝে নিজের উপস্থিতি প্রকাশ করলে হয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারে। একেবারে ধীরে ধীরে দরজার পাশে ঠায় দাঁড়িয়ে রইল পাহারায় নিযুক্ত এক নিঃশব্দ প্রহরীর মতো। তার হাত ঘামছিল, তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, মাথা শুধু একটা চিন্তা করছিল, আলবিরা আর থার্নিয়াস যেন এই মুহূর্তে না আসে। ফিওনার মনে ঝড় বইছিল। জ্যাসপারের আচরণে যে উন্মাদতা তা আগুনের মতো ছড়িয়ে পড়ছিল তাদের মধ্যে। জ্যাসপারের এমন উগ্র আচরণ ফিওনার কাছে এখন অসহনীয় লাগছিল। ছাড়ুন আমাকে, ফিসফিস করে বলে উঠল ফিওনা। কিন্তু জ্যাসপারের চোখে অন্য এক পৃথিবীর প্রতিফলন। তার সবুজ চোখ দুটি আগুনের মতো জ্বলছিল আর তার মুখে কোনো ভ্রুক্ষেপের ছাপ ছিল না। কিপ সাইলেন্ট হামিংবার্ড, গম্ভীর অথচ রুদ্ধ কণ্ঠে বলে উঠল জ্যাসপার। তার কণ্ঠে এমন এক আধিপত্যের সুর ছিল যা ফিওনাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। ফিওনা পুনরায় নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু জ্যাসপারের হাতের শক্তি ছিল অবিশ্বাস্য। সে তার হাত দুটো শক্ত করে বিছানায় চেপে ধরল। ফিওনার সমস্ত প্রতিরোধ তার কাছে তুচ্ছ। ফিওনার হৃদয় দ্রুত ছুটছিল। তুমি যে ভাবছো তা আমি করতে যাচ্ছি না, জ্যাসপার চাপা কণ্ঠে বলে উঠল। কিন্তু আমার ভেতরে এমন কিছু চলছে যা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। ফিওনা বিভ্রান্ত আর আতঙ্কিত। জ্যাসপারের আচরণ মুহূর্তে বদলে গিয়েছে। এক উদ্ভ্রান্ত উন্মাদনা স্রোত তাকে গ্রাস করেছে। সে ফিওনার গলায় গভীরভাবে চুম্বন করেছিল। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার ত্বকে শিহরণ জাগাচ্ছিল। সেই শিহরণে যেমন আকর্ষণ ছিল তেমন ভয় ছিল। ফিওনার ঠোঁট জোড়া একের পর এক তার গলার নরম ত্বকে জ্যাসপার ঠোঁটের স্পর্শ আরো গভীর হয়ে উঠল। ফিওনার ফ্রকের প্রান্ত হাঁটু পর্যন্ত নেমেছিল, যা জ্যাসপারের আকাঙ্ক্ষাকে আরো বেপরোয়া করে তুলল। এক হাতে ফিওনার দুহাত শক্ত করে বিছানার দিকে চেপে ধরে রেখেছিল, আরেক হাতে ধীরে ধীরে ফিওনার পায়ের থাইয়ের দিকে এগিয়ে নিয়ে গেল, যেখানে তার স্পর্শ ফিওনার শরীরে উত্তেজনা তরঙ্গ সৃষ্টি করল। তার আঙুলগুলো আলতো করে সেখানে আঁচড় কাটতে লাগলো। এক অদ্ভুত অনুভূতিতে ফিওনার শরীর দুলে উঠল। সেই হাতের সঞ্চালন ছিল কোমল, তবে ক্রমেই তা বদলে গেল অন্যরকম স্পর্শে। তার ধারালো নখ থাইয়ের উপর দিয়ে বয়ে গেল। ফিওনা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল, কিন্তু জ্যাসপারের উন্মত্ত শক্তির কাছে তা বৃথা। ফিওনার শ্বাস ক্রমেই দ্রুত হয়ে উঠছিল, তার প্রতিটি স্নায়ু জ্বলন্ত আগুনের মোড়ানোর মতো। জ্যাসপার তার দিকে ঝুঁকে এসে ধীরে ধীরে ফিওনার জামার হাতাটি কাঁধ থেকে নামিয়ে দিল। ফিওনার বুকের কিছু অংশ উন্মুক্ত হয়ে পড়ল, যা চাঁদের আলো হালকা ঝলমল করে উঠল। ফিওনার মন স্নায়ুতে ভর করেছিল এক গভীর অস্বস্তি। জ্যাসপার তার গলায় ঠোঁটের স্পর্শ লেগে লোহন করতে শুরু করলো। তার উষ্ণ স্পর্শ ফিওনার শরীরকে শিথিল করে দিলেও তার ভেতরের দ্বন্দ্ব তাকে আরো অস্থির করে তুলছিল। ফিওনার আঙুলগুলো চাদরের কিনারা খামচে ধরল। তার চারপাশের এই অস্থিরতাকে দমন করার জন্য শেষ আশ্রয় খুঁজছিল। জ্যাসপার আরো এগিয়ে এলো। তার ঠোঁটে গভীর চুম্বন ফিওনার বুকের উন্মুক্ত জায়গায় অনুভূত হলো। সেই মুহূর্তে ফিওনা বুঝতে পারলো তার শ্বাস প্রশ্বাসে এক ভিন্ন রকম অস্থিরতা এসে ভর করছে। জ্যাসপার তার পিঠের ফ্রক ভেদ করে কাপড় সরিয়ে পিঠে হাত ঢুকিয়ে দিল। তার হাতের উষ্ণ স্পর্শে ফিওনার সমস্ত শরীর ভেঙে পড়ছিল, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত শক্তি তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। ফিওনার চোখে জল জমতে শুরু করলো। তার ভেতরের সমস্ত অনুভূতি জট পাকিয়ে যাচ্ছে, প্রতিরোধের চেষ্টা, অসহায়তা আর সেই রহস্যময় আকর্ষণের তীব্রতা যা তাকে থমকে দিয়েছে। জ্যাসপার ধীরে ধীরে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তার চোখে আগুনের মতো একটি কামুক দৃষ্টি ঝলসে উঠল। তার তীক্ষ্ণ দৃষ্টি ফিওনার মুখ থেকে ধীরে ধীরে তার উন্মুক্ত গলার দিকে নামতে থাকলো। প্রতিটি মুহূর্ত তাকে আরো গভীরভাবে গ্রাস করার ইঙ্গিত দিচ্ছে। ফিওনা ভয় আর দ্বিধায় কুঁকড়ে গেল। সে জানে সামনে আর কি আসতে চলছে, কিন্তু তার মস্তিষ্ক আর শরীর তাকে একযোগে প্রতিহত করতে পারছে না। জ্যাসপার পুরোপুরি শার্ট খুলে ফেলে যখন তাকে সরাসরি দেখলো, তার চেহারায় এক অসীম আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠল। ফিওনার গলা শুকিয়ে গেল। জ্যাসপার তার দীর্ঘ মসৃণ আঙুল ফিওনার কপালে আলতোভাবে রাখলো। সেই আঙুল ধীরে ধীরে নেমে এলো তার নাকের উপর। ফিওনার ত্বকের প্রতিটি কাঁপনকে নিজের দখলে নিল। তারপর আঙুল থামলো ফিওনার নরম ঠোঁটের কিনারায়। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি ফিওনার চোখে আটকে রইল। সে তার ভাবনার গভীরতম কোণ পর্যন্ত দেখতে চাইছিল। তারপর কোনো তাড়াহুড়া ছাড়াই তার আঙুলটি ঠোঁটের উপর স্লাইড করতে শুরু করলো। প্রতিটি স্পর্শে ফিওনার অচেনা অনুভূতিগুলোকে আরো জাগিয়ে তুলছিল। জ্যাসপারের শরীরের প্রতিটি কোষে আগুন জ্বলছে। দীর্ঘ 28 বছর ধরে তার শরীরে আটকে থাকা সমস্ত আবেগ, কামনা আর আকাঙ্ক্ষা আজ যেন বাধা ভেঙে বেরিয়ে আসছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠছে আর প্রতিটি শ্বাস তার উত্তেজনার মাত্রা বাড়িয়ে তুলছে।
টেস্টোস্টেরন হরমোনের প্রভাব তার রক্তে আরো উত্তপ্ত হয়ে উঠছে। তার চোখে এক প্রকার প্রচন্ড কামনার ঝলক ফুলে উঠছে, যা নিয়ন্ত্রণহীন হয়ে তাকে ফিওনার দিকে টানছে। জ্যাসপার বুঝতে পারছে না এই অনুভূতি তার জন্য নতুন এক অভিজ্ঞতা, যা এতদিন তার জন্য নিষিদ্ধ ছিল। ফিওনার উপস্থিতি, তার কোমলতা, তার নীরব প্রতিরোধ, সবকিছুই জ্যাসপারের ভিতরে জমে থাকা সমস্ত ইচ্ছার বিস্ফোরণ ঘটাচ্ছে। দীর্ঘকাল ধরে জমে থাকা সেই শারীরিক তৃষ্ণা আজ মুক্তি চাইছে, আর তার সমস্ত মনোসংযোগ এখন শুধু ফিওনার দিকে। গ্লাস হাউসের বাইরে আলভিরা, থার্নিয়াস আর এথিলিয়ানের কণ্ঠ শোনা যাচ্ছে, তাদের তীব্র তর্কের সুর আর একোয়ারার চাপা কণ্ঠ ফিওনার কানে পৌঁছে। প্রিন্স সুস্থ হয়ে গেছে, আর এই মুহূর্তে তার কক্ষে কেউ প্রবেশ করা নিষেধ, একোয়ারা জোর করে বলল। ফিওনা আতঙ্কে জ্যাসপারকে ঝাঁকাতে শুরু করলো, কাঁপা কাঁপা গলায় বলল, ওরা চলে এসেছে, ছাড়ুন আমাকে। জ্যাসপারের চোখে হঠাৎ বোধহয় হলো, তার মনে হলো এক গভীর ঘুম জেগেছে। জ্যাসপারের চোখে হঠাৎ বোধোদয় হলো, তার মনে হলো এক গভীর ঘুম থেকে জেগে উঠেছে।